সকলকে স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প লগ বুকের ছেঁড়া পাতা। আশা করছি সকল শ্রোতা বন্ধুকে খুবই ভালো লাগবে গল্পটা। গল্পটির মধ্যে আছে ভয়, আছে রহস্য, আছে রোমাঞ্চ। তাহলে শুরু করা যাক। লেখকের নাম শঙ্করসন রায়। আর আমাদের যদি কোনো গল্প পাঠে ভুল ত্রুটি থাকে, দয়া করে শ্রোতা বন্ধুরা আমাদের ক্ষমা করে দিও। আর তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আপনি এখানে ক্যাম্প করেছেন কেন? আমার তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিলেন একজন মাঝবয়সী ভদ্রলোক। তিনি প্রশ্ন করলেন, এই অঞ্চলে ক্যাম্প করার মতো জায়গা এর চেয়ে ভালো কোথাও খুঁজে পাইনি। আমি জবাব দিলাম, নির্জন ফাঁকা জায়গা, কাছাকাছি কেউ কোথাও নেই। জায়গাটি কেন নির্জন বোঝার চেষ্টা করুন। এখানে একটি কয়লা খনি ছিল, নাম পোড়াডিহি কলিয়ারি। বছরখানেক আগে খনির মধ্যে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খনিটি জলে ডুবে যায় এবং খনির মধ্যে যারা কাজ করছিল সকলেই মারা যায়। তারপর কলিয়ারি বন্ধ হয়ে যায়। কলিয়ারির সকলে এখান থেকে চলে যায়। আপনি পরিত্যক্ত এই কলিয়ারির পাশের মাঠে ক্যাম্প করেছেন। তাতে ক্ষতি কি হয়েছে জানতে পারি কি? মৃতদের সঙ্গে সহাবস্থান করছেন আপনি। খনির মধ্যে যারা মরেছে তাদের একজনেও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মরা মানুষকে আমি কোনোদিনই ভয় পাই না। খনি নিরাপত্তা বিভাগে ডিরেক্টর হরি সিং কিন্তু পান। এই দুর্ঘটনার তদন্তের কাজে এসেছেন তিনি, অথচ এখানে ক্যাম্প করে থাকছেন না। খনির মধ্যে যারা মারা পড়েছে তাদের মধ্যে বিশেষ একজন সম্বন্ধে তার অস্বস্তি আছে। কে সে? এই খনিরই ম্যানেজার সুমন্ত মিত্র। হরি সিং তার তদন্তের ফলে এই সিদ্ধান্তে এসেছেন যে খনির মধ্যে দুর্ঘটনার জন্য সেই দায়ী। খনির মধ্যে দাহ, বিস্ফোরণ, মিথেন গ্যাস জমে আছে জেনেও নাকি সে খনিটিকে চালু রেখেছিল। হরি সিং তার রিপোর্টে এই কথা লিখেই কিন্তু ভয় পেতে শুরু করেছেন। তার আশঙ্কা সুমন্ত হয়তো বেরিয়ে এসে হরি সিংয়ের মতো একজন বিজ্ঞানী ভূতকে ভয় পায়? আমার সেই ভয় নেই। হরি সিংকে গিয়ে বলুন, ভূত থাকলেও তার কিছু করার মতো ক্ষমতা আছে বলে মনে হয় না। কিন্তু সিংজি এই জাতীয় সিদ্ধান্তে এলেন কি করে জানতে ইচ্ছা করে। কারণ বিস্ফোরক গ্যাস ভরা খনিতে জেনে শুনে কাজ চালানো তো সুমন্তবাবুর পক্ষে আত্মঘাতী হওয়ার সমান। তার মানে কি এই যে সুমন্তবাবু আত্মঘাতী হতে চেয়েছিলেন? হয়তো তাই। পৌর ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, শুনছি টাকা পয়সা টানাটানি চলছিল তার। ক্ষতিপূরণ বাবদ স্ত্রীকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে চেয়েছিলেন সুমন্ত। কিন্তু হরি সিংয়ের এই রিপোর্টের দরুন সুমন্তর স্ত্রী ক্ষতিপূরণ হিসেবে 1 পয়সা পাবেন কিনা সন্দেহ। খুবই দুঃখের কথা। অবশ্যই, কিন্তু যাক সেই কথা। চলুন তাহলে গৌরাঙ্গডির ডাক বাংলোতে গিয়েই থাকবেন। না, আমি এখানেই থাকব। এখানে থাকতে একটুও ভয় করছে না আমার। পরেশ, তুমি ভয় পাচ্ছ না তো? প্রশ্নটা আমি ফিল্ড অর্ডারলি পরেশ গিরিকে করি। না স্যার, পরেশ গম্ভীর মুখে জবাব দিল, আপনি যখন ভয় পাচ্ছেন না তাহলে আমি ভয় পাবো কেন? পৌর ভদ্রলোক চলে যাওয়ার পর পরেশ তার মাথা চুলকোতে চুলকোতে বললে, আপনি বা আমি ভয় না পেলেও জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। জলে ডুবে থাকা, এতগুলো মরা মানুষের পাশাপাশি থাকা। জলে ডুবে থেকে মরা মানুষরা পচে গলে জলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। আমি বললাম, তাদের দরুন ভয় পাওয়ার কিছু নেই। জায়গাটি হলো রূপনারায়ণপুর থেকে 10 কিলোমিটার দূরে গোরাংডি। গোরাংডির চারপাশে ছোটোখাটো কয়েকটি কয়লা খনি আছে। কয়লা নয়, অন্যান্য খনিজের খোঁজে
গিয়েছি আমি ওখানে, তাঁবু খাটিয়ে অস্থায়ী আবাস গড়ে তুলেছি। দিন 15 আমার এখানে থাকার কথা। খনিজের খোঁজে ভূতাত্ত্বিক সমীক্ষা শুরু করার আগে পরিত্যক্ত খনিটিকে পরীক্ষা করার ঝুঁক চাপলো আমার। যেখানে পরেশ ও আমি তাঁবু খাটিয়েছি সেখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই একটি ঢিবি। ঢিবির ওপাশেই খনি, জং ধরা লোহার ডেরিকের নিচেই শ্যাফটের ফাঁক দিয়েই দেখা যাচ্ছিল অতল স্পর্শী গহ্বর। অন্ধকারে কিছু দেখা না গেলেও আর্দ্রতার আভাস পায়। বুঝতে পারি খনির ভিতরকার সুড়ঙ্গগুলি সব জলে ভরে আছে। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু যেন অস্বস্তি বোধ করি। নিঃশ্বাসের কষ্ট হতে থাকে, মনে হলো নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট হাওয়া নেই। স্পষ্ট বুঝতে পারি যে খনির মধ্যে জল ছাড়া আছে বিষাক্ত বাতাস। সরে আসি ওখান থেকে। তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে এসে তাঁবুর মধ্যে ঢুকে খনির বিষ এখানে বাতাসে দূষিত করেছে কিনা বোঝার চেষ্টা করি। কয়লা খনির বিষাক্ত গ্যাস গন্ধ ও বর্ণহীন, কাজেই বাতাস তার অস্বস্তি আছে কি নেই তা তার শরীরের ওপরে প্রতিক্রিয়া দিয়েই বুঝতে হবে। খানিকক্ষণ তাঁবুর মধ্যে বসে থেকেই জোরে জোরে নিঃশ্বাস নিই। কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ করিনি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, কাজেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই সিদ্ধান্তে আসি যে খনির বিষাক্ত গ্যাস খনির মধ্যেই সীমাবদ্ধ আছে। ক্রমশই সন্ধ্যা ঘনিয়ে আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠে। রাতে আমাকে খাবার পরিবেশন করতে করতে পরেশ বলল, কি সাংঘাতিক অন্ধকার! কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার তো হবেই, আমি বললাম। কিন্তু এত অন্ধকার আর কোথাও হতে দেখিনি। যত অন্ধকার হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি অন্ধকার আকাশ থেকে নেমে এসেছে। কী সব যা তা বলছিস ঠিক নেই? ঠিক বলছি স্যার। পরেশ গম্ভীর মুখে বলল, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক বেশি। আজকে রাতটা বড়ই খারাপ। মাঝরাতে পরেশের ডাকে আমার ঘুম ভেঙে যায়। ধর্মর করে উঠে বসলাম। খাটের পাশে টুল থেকে চশমা তুলে নিয়ে চোখে এঁটে লণ্ঠনের ক্ষীণ আলোয় পরেশের ভয়ার্থক ফ্যাকাশে মুখ দেখতে পাই। এত ভয় পেয়ে গিয়েছে যে তার মুখে কথা ফুটছে না। আমি উঠে দাঁড়িয়ে পরেশের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিতে দিতে বললাম, কী ব্যাপার পরেশ, কী হয়েছে তোর? সে এসেছে। কম্পিত স্বরে পরেশ বলল, কে? যার জন্য আরও অন্ধকার আকাশ থেকে নেমে এলো। কী সব যা তা বলছিস, কোনো ঠিক নেই তোর? কলিয়ারির পাশে ঢিপির উপরে কুয়াশা নড়ে চড়ে। মনে হচ্ছে ওই ঢিপির উপরে দাঁড়িয়ে আছে। চলো দেখি। না হুজুর, না। পরেশ আত্মস্বরে বলল। গায়ে চাদর জড়িয়ে আমি বেরিয়ে এলাম তাঁবু থেকে। পরেশের নির্দেশে কর্ণপাত না করে তখন আকাশে আত্মপ্রকাশ করেছে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ। অন্ধকার ফিকে হয়ে গিয়েছে। কলিয়ারির পাশে ঢিপিটাকে পরিষ্কার করে দেখা যাচ্ছে। ঢিপির উপরে চাপ চাপ কুয়াশা ছাড়া কিছুই নেই। পরেশের দিকে তাকিয়ে বললাম, কই কুয়াশার মধ্যে কোনো রকম নড়াচড়া তো দেখতেই পাচ্ছি না। এখন দেখতে পারছেন না, কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছি। তার মানে আমাকে দেখেই পালিয়েছে। আমাকে দেখে যে পালায় তাকে ভয় পাওয়ার কিছুই নাই। যাও তোমার তাঁবুর মধ্যে ঢুকে পড়ো, সকাল হওয়ার আগে আর বেরিও না। আধ ঘন্টার মধ্যেই কিন্তু পরেশ তার তাঁবুর মধ্যে থেকে বেরিয়ে আসে। আমার তাঁবুর মধ্যে ঢুকেই ভয়ার্ত কণ্ঠে বলল, আমার তাঁবু ধরে ঝাঁকুনি দিচ্ছে স্যার। কে ঝাঁকুনি দিচ্ছে? আমি আবার বেরিয়ে আসি আমার তাঁবু থেকে। হাতে নাতে ধরে ফেলতে পারছো না? চলো দেখছি। ধরাছোঁয়ার মধ্যে কাউকে পাওয়া যায় না। আমি পরেশকে বললাম, তোমার তাঁবু ধরে
কেউ ঝাঁকুনি দিচ্ছে না, হয়তো বাতাসে নড়ে উঠেছে। বাতাস কই যে নড়ে চড়ে উঠবে? সে যাই হোক, আমাকে আর বিরক্ত না করে ঘুমোতে দাও তো। ভয় যদি তুমি পেয়ে থাকো, আমার তাঁবুতে এসে শও। আমার কথার উপরে কোনো কথা না বলে পরেশ আমার তাঁবু থেকে বেরিয়ে গেল। সে আর ফিরে এলো না। দেখে আমার মনে হলো সে হয়তো আর ভয় পাচ্ছে না, কিংবা তাঁবুতে ঝাঁকুনি দেওয়ার বন্ধ হয়ে গেছে। পরের দিন সকালে পরেশ যথারীতি চা নিয়ে এলো আমার তাঁবুতে। টুলের উপরে চায়ের কাপের সঙ্গে একটা খাম রাখলো, বন্ধ খাম। তার উপরে খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিংয়ের নাম লেখা আছে। কে দিয়ে গেল এটা? আমি প্রশ্ন করলাম। রাতে যে এসেছিল সে? পরেশ গম্ভীর মুখে জবাব দিল। আমার তাঁবুতে অনেকক্ষণ ঝাঁকুনি দেওয়ার পরে ঢুকে পড়েছিল তাঁবুর মধ্যে। কে সে? তুমি তাকে দেখেছো? না, পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। কম্বল সরিয়ে দেখার সাহস হয়নি আমার। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার ক্যাম্পের পাশে খাটের টুলের উপরে এই চিঠিটি পড়ে থাকতে দেখলাম। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তাকে গোরাংডিহি সরকারি বিশ্রাম ঘরে পেয়ে গেলাম। পোড়াডেহি কলিয়ারি দুর্ঘটনা তদন্ত শেষ করে তিনি তখন ধানবাদে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। চিঠিটা পেয়ে তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। তদন্তের কাজ আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু এতদিন কোথায় ছিল এই কাজটা? তা তো জানি না। আজই আমার ফিল্ড অর্ডারলি পরেশ দিল এটা আমাকে। কিন্তু কি আছে এতে? পোড়াডিহি কলিয়ারির ম্যানেজারের সুমন্ত মিত্রের বিবৃতি। দুর্ঘটনার ঠিক পূর্বে মুহূর্তে লিখেছেন তিনি। আসলে এটা কলিয়ারির লগ বুকের ছেঁড়া পাতা। কি লিখেছেন তিনি? এই দেখুন, সুমন্ত মিত্র লিখেছেন, কয়লা স্তরের মধ্যে প্রচ্ছন্ন ছিল একটা গ্যাস পকেট। হঠাৎ তার মধ্যে থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করেছে। এই গ্যাস পকেটের অস্তিত্ব সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আমার জানা কথাও নয়, কারণ গ্যাস বেরিয়ে আসা শুরু না হওয়া পর্যন্ত যে সে আছে তা বোঝার উপায় নাই। ঠিক এখনই ব্লাস্টিং শুরু হবে। শর্ট ফায়ার তার কাজ ঠিক শুরু করে দিয়েছে। তাকে আটকাতে পারবো না। এখান থেকে আমি চিৎকার করলেও সে শুনতে পাবে না। কাজেই সর্বনাশ আসন্ন। এরপর আর কিছুই লিখতে পারেনি সুমন্ত মিত্র। নিচে অনেক কষ্টে নিজের নাম স্বাক্ষর করেছে। খনি নিরাপত্তা বিভাগের হরি সিং বলেন, সুমন্ত যা লিখেছেন তা যদি সত্যি হয়, খনির মধ্যে আগে কখনো গ্যাস ছিল না। বিস্ফোরণের মুহূর্তে কয়লা স্তরে লোকানো গ্যাস পকেট থেকে মিথেন গ্যাস বেরিয়ে এসেছে। অতএব খনির এই দুর্ঘটনার জন্য সুমন্ত মিত্র দায়ী নন। খনির লগবুকের ওই ছেঁড়া পাতার ভিত্তিতে নতুন করে তদন্ত হলো এবং সুমন্ত মিত্র অবগতি পেলেন খনির দুর্ঘটনার দায়িত্ব থেকে। এতে খুশি হলেন সুমন্তের বন্ধু ও তার পরিবার। কারণ এই দুর্ঘটনার ব্যাপারে সুমন্ত নির্দোষ প্রমাণিত হতেই সুমন্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের টাকা আদায় করে নিতে অসুবিধা হবে না। লগবুকের ছেঁড়া পাতাটি জলে ডোবা খনি থেকে কে তুলে নিয়ে এসে পরেশকে দিল? এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব কিন্তু হরি সিং পেলেন না। পরেশ তাকে চোখে দেখেনি। কলিয়ারির পাশে ঢিপের উপরে যখন দাঁড়িয়েছিল তখন কুয়াশার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। পরে যখন পরেশের তাঁবুর মধ্যে ঢুকেছিল তখন তার দিকে তাকাবার সাহস হয়নি পরেশের। তবে সে ঢুকতেই তাঁবুর মধ্যের বাতাস নাকি স্যাঁতসেঁতে হয়ে উঠেছিল। পরেশের ধারণা সে জলের মধ্যে থেকে উঠে এসেছিল।